শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শাওন দত্ত। শুধু নির্বাচন নয়, গণহত্যার বিচার এবং সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। এই মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বলেন, নানা প্রতিবন্ধকতায় দায়িত্ব পালনে সরকার বাধাগ্রস্ত হচ্ছে। সকালে এক অনুষ্ঠানের পর সংবাদকর্মীদের উপদেষ্টা জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে জাতীয় নির্বাচন, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই অন্তর্বর্তী সরকারের কাছে নানা ধরনের দাবি দেওয়া নিয়ে সরগরম রাজপথ থেকে রাজনীতির মাঠ। হুটহাট রাস্তা বন্ধ করে আন্দোলনের ফলে ভোগান্তিতে পড়েন নগরবাসী, তৈরি হয় বিশৃঙ্খলা। সম্প্রতি নগর ভবন, হেয়ার রোড, শাহবাগ সহ আশপাশের এলাকায় নানা ইস্যুতে বিক্ষোভ অবরোধে রাজধানীর স্বাভাবিক চলাচল একরকম স্থবির হয়ে পড়ে। সেসব আন্দোলন থেকে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ ও ডিসেম্বরে নির্বাচন ধরে রোডম্যাপ ঘোষণার দাবিও জোরালো হয়। এমন পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে চলমান অস্থিরতার বিষয়টি উঠে আসে। বৈঠকে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন খোদ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এমনকি দায়িত্ব পালনে বাধার কারণে পদত্যাগের বিষয়ও সামনে আসে। রাতেই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ডক্টর ইউনূসকে অনুরোধ করেন পদত্যাগ না করার। রাজধানীতে এক অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরেন। আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব এবং তিনটাই কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও দুটো দায়িত্ব আছে। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের বিষয়টি তুলে ধরেন সরকারের এই উপদেষ্টা। আমরা একটা নির্বাচনের সময়সীমা বলে দিয়েছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে অবশ্যই হবে, সেটাও একটা পারা। আরেকটা হচ্ছে বিচার, ট্রাইব্যুনাল একটা ছিল, এখন দুইটা হয়েছে। আগামীকাল থেকে ট্রায়ালের আনুষ্ঠানিক পর্যায়ে শুরু হবে, কিন্তু জিনিসগুলো স্মুথ যেতে হবে। এইগুলোতে যাতে কোনো রকমের প্রতিবন্ধকতা না আসে, সেটা প্রথম থেকেই আমাদের একটা আহ্বান ছিল। এখন এই কাজগুলো আমরা সঠিক প্রক্রিয়াতে শেষ করতে চাই সকলের সহযোগিতা। দায়িত্ব পালনে বারবার বাধাগ্রস্ত হলে ভবিষ্যতে যে কোনো সিদ্ধান্ত আসতে পারে, এমন ইঙ্গিত দেন রেজওয়ানা হাসান। যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নানা কারণে সংস্কার নিয়ে সরকার চাপে রয়েছে। অনেকেই সমালোচনা করেন যা অথর্ব। এসব বহির্বিশ্বে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল কলেজে ইকোনমিক অলিম্পিয়াডের উদ্বোধন করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF যা চেয়েছিল তা চাপিয়ে দিতে পারেনি। আসন্ন বাজেট সম্পর্কে উপদেষ্টা জানান, অনেক ধরনের কর ছাড়ের কথা বলা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত আলোচকরা বলেন, ফ্যাসিস্ট আমলে নীতির বাইরে পরিচালিত হয়েছিল অর্থনীতি। ব্যাংক লুটের পাশাপাশি দখল করা হয় ব্যবসার সিংহভাগ। ব্যাংকিং খাত স্বাধীন ছিল না, সুবিধাভোগীরাই পেতেন ঋণ। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করে, ব্যাংকিং খাতে ফিরে সুশাসন। রোমে গেছি, প্রেসিডেন্টের সাথে দেখাই করতে পারে না, তার আমাকে প্রেসিডেন্ট রুমে নিয়ে বসে কথা বলছে চীনের সাথে। কয়েকদিন পরে দেখলাম মনে বলছে বাংলাদেশকে আমরা একটা $70 মিলিয়ন দেবো। আমি বলছিলাম এটা কিছু টাকা দেন না, ওয়ার্ল্ড ব্যাংকের কিছু দেন, এডিবি মানে আর বিভিন্ন অর্থাৎ বাংলাদেশের রেপুটেশন যদি আমরা যারা দেখেন বাংলাদেশ চলছে না, বাংলাদেশ খারাপ করছে, এরা অথর্ব লোক, ঠিক আছে বলেন আমরা করেছিলাম, কিন্তু এই জিনিসগুলো বাইরে কিন্তু খুব ভালো প্রচারণা দেয় না। পদত্যাগ না করে প্রধান উপদেষ্টাকে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশের আয়োজনে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসীর শীর্ষক সমাবেশে এই দাবি জানান তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগের দাবিও জানান তিনি। প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান এমন সংবাদে বিস্ময় প্রকাশ করে জয়নুল আবেদিন বলেন,
পদত্যাগ করার জন্য অভ্যুত্থানের পর তাদের বসানো হয়নি। সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি। আপনাকে কেন বসিয়েছিলাম 9 মাস? আপনি কি সেই পথে এগোতে পেরেছেন? আমরা তো চাই না আপনাদের পদত্যাগ। আমরা তো আপনাদের বসিয়েছিলাম বাংলাদেশের মানুষ যেই জন্য আন্দোলন করেছে, একটি নির্বাচনের জন্য। 9টি মাস অতিবাহিত হলো, কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে এখনই আন্দোলনে যেতে চায় না বিএনপি, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আছে সাংগঠনিক প্রস্তুতি। নেতারা মনে করছে তাদের দাবি উপেক্ষা করছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের কথা বললে বিএনপিকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা চলছে বলে মনে করেন নেতারা। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। বারবার জাতির সামনে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে বিএনপি, কিন্তু সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের শেষ অথবা 26 জুনের সময়সীমা জানান দেওয়ার মধ্যেই থমকে আছে তা। দলের নীতি নির্ধারকরা বলছেন, সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি কেবল একক রাজনৈতিক দল হিসেবে বিএনপির নয়, বরং বাদবাকি সকলেরই। অথচ একচোখা নীতি দেখিয়ে অন্তর্বর্তী সরকার সেই দাবি এড়িয়ে যাচ্ছে। নির্বাচনের কথা বললেই মনে হয় একটা প্রতিপক্ষের ভাবসাব এরকম। নির্বাচন তো সমস্ত দেশের মানুষের এটা অধিকার। যারা বাংলাদেশের মানুষকে তার মালিকানা থেকে বঞ্চিত করতে চায়, তার অধিকার থেকে বঞ্চিত করে, তাদের যদি কোনো ষড়যন্ত্র থাকে সেটা তো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। এবং অনেকে বলছে আছে, যারা আছে তারা চিহ্নিত হবে। সরকার চায় না যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসুক। তাদের পছন্দের দল হলো এনসিপি। এই দল যতদিনে সাবালক না হবে, যতদিন তাদের আরো শক্তি না বাড়বে, ততদিন পর্যন্ত নির্বাচন দেওয়ার ইচ্ছা বর্তমান সরকারের নাই, সরকার প্রধানের নাই। কিন্তু তারা যে নির্বাচন সম্বন্ধে মুখ বন্ধ রেখেছে এবং একটা দলকে প্যাট্রোনাইজ করে যাচ্ছে, কিংস পার্টি সৃষ্টি করেছে, এগুলো তো একটা খারাপ উদাহরণ। এমন আচরণে বিএনপির ধৈর্যচ্যুতি ঘটছে বলে জানান নেতারা। তবে কি নির্বাচনের দাবিতে আবারও রাজপথে আন্দোলন? সিনিয়র এই দুই নেতা বলছেন, এখনই আন্দোলন নয়, তবে প্রয়োজনে ভোটাধিকার ফিরে পেতে আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছেন তারা। কারণ একটা বিশৃঙ্খলা হলে আবার সেটা সুযোগ নেবে পতিত স্বৈরশাসক। আমরা আরো কিছুদিন দেখতে চাই তারা রোডম্যাপ ঘোষণা করে কিনা, বাট আমরা একটা পর্যায় পর্যন্ত অপেক্ষা করব। কারো সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে, এটা তো খুবই একটা অন্যায় ব্যাপার হয়ে যায়। বাংলাদেশের ভাবমূর্তির ব্যাপার আছে এখানে। বাংলাদেশ যদি এইভাবে চলতে থাকে, একটা ক্রমান্বয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এবং সেটার জন্য তো এত মানুষ এত ত্যাগ স্বীকার করেন নাই। সুতরাং স্বাভাবিকভাবে তাদের অধিকারের জন্য তো দাঁড়াবেই। দল হিসেবে বিএনপির মনোবল বিগত সময়ের চেয়ে শক্তিশালী। নির্বাচন কিংবা আন্দোলন, কেন্দ্র থেকে তৃণমূলে বিএনপির সেই সাংগঠনিক প্রস্তুতি আছে বলেও জানান দায়িত্বশীলরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তো প্রতিনিয়ত আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলো দেখভাল করছেন, নির্দেশনা দিচ্ছেন, এবং সেই অনুযায়ী মাঠ লেভেলে কাজও হচ্ছে। যে আমাদের সবসময় প্রস্তুতি আছে আন্দোলন এবং নির্বাচনের। বিএনপি তো একটা জনবান্ধব রাজনৈতিক দল, যার রুট একদম গ্রাম পর্যায়ে রয়েছে। সে কারণে কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দিবে তারা সেটা তাৎক্ষণিকভাবে পালন করতে প্রস্তুত থাকবে, অবশ্যই আছে। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, তাদেরই সমর্থনে গঠিত সরকারের বিরুদ্ধে ভোটের দাবিতে রাজপথে নামা বিব্রতকর। প্রত্যাশা, নির্বাচনের গুরুত্ব অনুধাবন করে সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। আমরা একটা রোড ম্যাপ চাচ্ছি, কবে দিবে সেটা বললেই তো পরিষ্কার হয়ে যায়। এই ধোঁয়াশাটার কারণেই মানুষের মধ্যে নানান প্রশ্ন, নানান জিজ্ঞাসা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একই সাথে সরকারের নিরপেক্ষ বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা দরকার বলেও মনে করেন তিনি। দুপুরে সেগুনবাগিচার কার্যালয়ে হয় দলীয় বৈঠক, এরপরই দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, অধিকাংশ রাজনৈতিক দলের দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন। সদিচ্ছা থাকলে সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে পারে। সরকার দায়িত্বের বাইরে গিয়ে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন সাইফুল হক। এসব এজেন্ডা নির্বাচিত সরকারের কাজ মন্তব্য করে আলোচনার মাধ্যমে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। সরকারের যদি এবং ঐক্যমত কমিশনের যদি সুস্পষ্ট সদিচ্ছা থাকে, আগামী 1 মাসের মধ্যে পুরো আলাপ আলোচনাটা গুটিয়ে এনে যেখানে আমার ন্যূনতম ঐক্যমত সংস্কারের প্রশ্নে, রূপান্তরের প্রশ্নে, সে ব্যাপারে আমরা একটা একমত হয়ে জাতীয় সনদে আমরা স্বাক্ষর করতে পারি।
চলমান রাজনৈতিক সংকট নিরসনে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্য জরুরি, আর এটি হতে পারে সরকারের নির্বাচনমুখী সুস্পষ্ট পদক্ষেপ, এমন মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, অগ্রাধিকার ভিত্তিক কার্যক্রমে মনোযোগ না দেয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে পরিকল্পিতভাবে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে বিগত সরকারের অনুগতরা। সরকারের পাশাপাশি দলগুলোকেও ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার পরামর্শ বিশ্লেষকদের। রিয়াজ রায়হানের রিপোর্ট। নগর জুড়ে আন্দোলনে কে নেই? রাজনৈতিক, পেশাজীবী কিংবা শিক্ষার্থী, বিভক্তি রেখা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোতে। কোনটা আগে, নির্বাচন নাকি সংস্কার? এ নিয়ে স্পষ্টই বিপরীতমুখী অবস্থানে ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলো। সরকারের কয়েক উপদেষ্টা আর রাজনৈতিক দলগুলোর লাগামহীন বক্তব্য পরিস্থিতি আর ঘোলাটে করেছে। এর মধ্যে আলোচনায় খোদ প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যু। স্বৈরাচার পতনে একটি সফল অভ্যুত্থানের বছর না ঘুরতেই এমন অবস্থা কেন? বর্তমান যে পরিস্থিতির যে জটিলতা বা সংকট, এটা তৈরি হওয়ার পেছনে বর্তমান সরকারের ভূমিকাই মুখ্য। কারণ বর্তমান সরকারের মূল দায়িত্ব ছিল একটা দায়িত্ব ছিল যে জুলাই হত্যাকাণ্ডের বিচার করা। সংস্কার কমিশনের বিভিন্ন রিপোর্ট জমা হয়েছে, এটা একটা ভালো কাজ হয়েছে। সেই রিপোর্টের মধ্যে এমন কিছু সংস্কার প্রস্তাব আছে যেগুলি এখনই সরকার হাত দিতে পারে। তো সরকার সংস্কারের দিকে না গিয়ে দেখা গেল যে বিদেশি কোম্পানি এনে চট্টগ্রাম বন্দর দিতে হবে, করিডোর দিতে হবে, স্টারলিংকের সাথে চুক্তি করতে হবে, এলএনজি আমদানি করতে হবে, মানে যেগুলি তার করার কথা না, যেটা একটা দীর্ঘমেয়াদী প্রভাব আছে, সেই সমস্ত দিকে যাওয়ার ফলে বিতর্ক তৈরি হয়, অনাস্থা তৈরি হয়। তবে এমন পরিস্থিতি হুট করে নয়, পরিকল্পিত বলে মনে করেন এই বিশ্লেষক। দেশে অনৈক্য সৃষ্টি হয়েছে, এই অনৈক্য ভবিষ্যতে আরও বাড়বে কিনা বলতে পারি না। বাড়লে তো খুবই দুর্ভাগ্যের ব্যাপার। এবং এই অনৈক্যের পেছনে কলকাঠি নাড়ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতীয় আধিপত্যবাদ, যারা চাচ্ছে কোনো না কোনো একটা গোলযোগপূর্ণ পরিস্থিতি দেখিয়ে, দেশ শাসনে অপারগতা দেখিয়ে এইখানে আবার সেই পতিত ফ্যাসিবাদীদেরকে নিয়ে আসা। লক্ষ্য পূরণে সরকারের যেমন অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন, তেমনি রাজনৈতিক দলগুলোর মধ্যেও ঐক্য জরুরি। তা না হলে ফায়দা নেবে তৃতীয় পক্ষ, বলছেন বিশ্লেষকরা। এই দলগুলোর প্রতিনিধি হিসেবেই তো বর্তমান সরকার ক্ষমতায় আছে। কাজে বর্তমান সরকারকে একদিকে যেমন সকলের কথা শুনতে হবে, অন্যদিকে আবার একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে যে হ্যাঁ, আমরা এই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের একটা অগ্রগতির দিকে যাওয়ার জন্য, স্থিতিশীল এবং অগ্রসর জায়গায় যাওয়ার জন্য যে কাজ করা দরকার সেই কাজের ব্যাপারে তাদের দৃঢ়তা থাকতে হবে। এই মুহূর্তে যদি প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন, দ্যাট উইল বি এ গ্রেট ডিজাস্টার ফর দি নেশন। দেশের জন্য একটা ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি করবে এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসার মতো অবস্থা দেশের নাই। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সার্বিক অবস্থা বিবেচনা করে, দেশের স্বার্থ বিবেচনা করে তারা তাদের রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করে না। তারা খুব সংকীর্ণ স্বার্থে এগুলো করে। বিচার সংস্কারের পাশাপাশি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলে সংকট কেটে যাবে বলে মনে করেন বিশ্লেষকরা। মতাদর্শিক রাজনৈতিক অনৈক্য তো দূর করা যাবে না, কিন্তু বর্তমান সময়ে যে সংস্কারগুলো করা জরুরি একটা ভালো নির্বাচন করার জন্য, সেইটার ব্যাপারে একটা মতৈক্য তৈরি হতে পারে। তো সরকার নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কর্মসূচি কিংবা ঘোষণা না দেওয়ার ফলে এই অনিশ্চয়তাটা আরও বাড়ছে। এই ঘোষণাটা দিয়ে দিলে এইটার ভিত্তিতে একটা ঐক্যবদ্ধ একটা অবস্থান তৈরি হতে পারত। এক পক্ষ চাচ্ছে নির্বাচন, আরেক পক্ষ চাচ্ছে সংস্কার, অ্যাজ ইফ একটা পক্ষ খালি নির্বাচনই চায়, সংস্কার চায় না, আরেকটা পক্ষ খালি সংস্কার চায়, নির্বাচন চায় না। তো এইভাবে যদি প্রশ্ন করা হয় তাহলে জাতিকে আরও বিভক্ত করা হয়, বরং যেটা কিভাবে এই দুয়ের মধ্যে যে দূরত্ব আছে সেটাকে কাটিয়ে আনা যায় সেটার পক্ষে কথাবার্তা বলা উচিত। রাজনৈতিক দলগুলোর মধ্যে কন্টিনিউয়াস বিরামহীনভাবে আলাপ আলোচনা এগুলো চলতে হবে, মত বিনিময় চলতে হবে। একে অপরের কাছ থেকে দূরত্বে অবস্থান করে অপরের প্রতি ঢিল চললে তো সমস্যার সমাধান হবে না। সব পক্ষকে গুজব ও একে অন্যের প্রতি আক্রমণাত্মক মনোভাব পরিহার করার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে লন্ডনে থাকা দুটি সম্পত্তি জব্দের আদেশ দেওয়া হয়েছে। এই আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এসব সম্পদ অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল। বিগত শাসনামলে দুর্নীতি ও তহবিল আত্মসাতের অভিযোগের পর এই পদক্ষেপ নেওয়া হলো। অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী জব্দ হওয়া দুটি সম্পদের মালিক আহমেদ শায়ান ফজলুর রহমান, যিনি বেক্সিমকোর প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের ছেলে, আর সালমান এফ রহমান শেখ হাসিনার বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। জব্দকৃত সম্পদের একটি হচ্ছে লন্ডনের অভিজাত এলাকা 17 গ্রোসভেনর স্কোয়ারে অবস্থিত একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যা 2010 সালে 65 লাখ পাউন্ডে কেনা হয়। অপরটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে অবস্থিত একটি বাড়ি, যা 2011 সালে 12 লাখ পাউন্ডে কেনা হয়। যুক্তরাজ্যের ইলেকটোরাল রোলের তথ্য অনুযায়ী যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা, যিনি কখনো কখনো গ্রেশাম গার্ডেন্সের ওই বাড়িতে থাকতেন, তিনি আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন। তবে এখনও তিনি সেখানে থাকেন কিনা তা নিশ্চিত নয় বলে উল্লেখ করেছে ফিনান্সিয়াল টাইমস। ব্রিটেনের ন্যাশনাল ক্রাইমস এজেন্সি এনসিএ এক বিবৃতিতে বলেছে, লন্ডনের 17 গ্রোসভেন স্কোয়ার এবং গ্রেশাম গার্ডেন্সের সম্পদ দুটি জব্দের আদেশ দেওয়া হয়েছে। এটি একটি চলমান তদন্তের অংশ। দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের উদ্ধৃতি দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, সালমান এফ রহমান ও তার ছেলে আহমেদ রহমান দুজনই দুর্নীতির তদন্তে সন্দেহভাজন। এদিকে পত্রিকাটিতে দেয়া এক বিবৃতিতে সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন আহমেদ শায়ান রহমানের মুখপাত্র। তার মক্কেল কোনো বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলেও দাবি তার। তবে যুক্তরাজ্যের যে কোনো তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করবেন। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেয়া 626 জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইএসপিআর। এর মধ্যে 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, 515 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা। বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। জানায়, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্ব, নিষ্ঠা ও আস্থার সাথে জাতির পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই আগস্ট 2024 ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী স্বৈরশাসনের। দেশ ছেড়ে পালিয়ে যান তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে পালিয়ে যান সেই সময়ে চলমান সংসদের সকল সংসদ সদস্য, প্রধান বিচারপতি, এমনকি জাতীয় মসজিদের খতিব, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন। রাজনৈতিক এমন পরিস্থিতিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয়ের জন্য ছুটে যান রাজনীতিবিদ, বিচারক, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ সদস্য, বিশ্ববিদ্যালয় ভিসি ও কর্মীসহ তাদের পরিবারের অনেকেই। বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আশ্রয় নেওয়া সেসব ব্যক্তির তালিকা প্রকাশ করে। তথ্য অনুযায়ী মোট 626 জন সেনাবাহিনীর আশ্রয়ে ছিলেন, যার মধ্যে রয়েছেন 24 জন রাজনৈতিক নেতা, 5 জন বিচারক, 19 জন প্রশাসনিক কর্মকর্তা, 515 জন পুলিশ সদস্য, বিভিন্ন পেশার আরও 12 জন এবং 51 জন নারী শিশুসহ তাদের পরিবারের সদস্য। রাজনীতিবিদদের মধ্যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগ নেতা শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য সাইদুল হক সুমন, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তৎকালীন র্যাব মহাপরিচালক হারুনুর রশিদ, ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত, সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বিশেষভাবে উল্লেখযোগ্য। আইএসপিআর জানায়, সেনানিবাসে আশ্রয় গ্রহণকারীদের মধ্যে অধিকাংশই 1 বা 2 দিনের মধ্যে সেখান থেকে চলে যান। এছাড়া 5 জনকে যথাযথ আইনি প্রক্রিয়ায় তুলে দেয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এর আগে 2024 সালের 18 আগস্ট আইএসপিআর বেশ কয়েকজন রাজনীতিবিদ, সংসদ সদস্য, পুলিশ কর্মকর্তা সহ তাদের পরিবারের আশ্রয় নেয়ার কথা আনুষ্ঠানিকভাবে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল।
তবে এবার 626 জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। বাংলাদেশ সেনাবাহিনী বলছে শুধুমাত্র মানবিক দায়বদ্ধতা থেকেই জীবন রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছিল, তাই এটিকে ঘিরে কোনো ধরনের অপপ্রচার কিংবা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচারের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কোনো সুযোগও নেই। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনার জন্য বিএনপি দায়ী। দলটির নানামুখী চাপের কারণে প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছিলেন বলে মনে করছেন এনসিপি নেতারা। তাদের বক্তব্য, আন্দোলন এবং 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি উদ্দেশ্য প্রণোদিত এবং গণ অভ্যুত্থানের সাথে সাংঘর্ষিক। যমুনাকে ব্লকেট করে রাখবে, আমরা মনে করি এটা অবশ্যই এই চেষ্টাটা কখনো ভালো চেষ্টা না, এবং এই চেষ্টাটা আসলে রাষ্ট্রকে ভালোভাবে ফাংশন করতে দেয় না। যখন তিনি দেখছেন যে অনেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে তাকে ঠিকমতো ফাংশন করতে দিচ্ছে না, তিনি তার জায়গা থেকে এটি বলেছেন, যেহেতু আমি ঠিকমতো ফাংশন করতে পারছি না, তাহলে অবশ্যই আমার এই জায়গায় থাকার কোনো প্রশ্ন আসে না। বিচার সংস্কার এবং নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 10 দফা দাবিতে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি আয়োজিত শ্রমিক সমাবেশে এই দাবি জানান তিনি। বলেন, বিচার সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গণতান্ত্রিক বন্দোবস্তের বিকল্প নেই বলেও মন্তব্য করেন সাকি। তাদের মর্যাদা যদি সেখানে প্রতিষ্ঠা না করা হয়, তাহলে অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রেখে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের বাংলাদেশ প্রতিষ্ঠা করি। প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি, তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচন করিডোর ও চলমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন এই বিএনপি নেতা। তার অভিযোগ, সম্প্রতি কয়েক দফা সময় চেয়েও ডক্টর ইউনূসের সাক্ষাৎ পায়নি বিএনপি। নির্বাচনী রোডম্যাপের জন্য কয়েকদিন অপেক্ষা করে সরকারকে সহযোগিতার প্রশ্নে করণীয় চূড়ান্ত করবে দল, জানান সালাউদ্দিন আহমদ। আরিফিন শাকিলের প্রতিবেদন। হঠাৎ করেই প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন, এমন খবরে রাজনীতিতে শুরু হয় নানা আলোচনা। যদিও বিএনপির দাবি ছিল 2 ছাত্র ও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ। দেশের এই পরিস্থিতিতে কি ভাবছে বিএনপি? যমুনা টেলিভিশন জানতে চায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের কাছে। আমরা নির্বাচনের রোডম্যাপ দিতে বললেই হয়তো ওনারা বা সরকারের মধ্যে কয়েকটি কর্নার সৃষ্টি হচ্ছে, তারা যতদিন পারে বিলম্বিত করে সরকারকে টেনে নিয়ে যেতে চায়, এবং এই দায়িত্বগুলো কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার ঘাড়ে এসে যাচ্ছে। আমরা চেয়েছি রোডম্যাপ, উনি নিজের দায়িত্ব ছেড়ে দিতে চান। রাষ্ট্র পরিচালনার বিষয়, এখানে আবেগের কোনো বিষয় নেই, আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় নেই। আমরা তো ওনার পদত্যাগ চাইনি, তারপরেও যদি উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে ওনার অসুবিধা, উনি থাকতে চান না, তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে। এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়। তবে কি অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপির মধ্যে বোঝাপড়ার ঘাটতি তৈরি হচ্ছে? সালাউদ্দিন আহমদ জানালেন, সম্পর্ক এখন আর স্বাভাবিক নেই। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে মনে করে ওনার কার্যালয়ে যোগাযোগ করেছি যে আমাদেরকে তারপরের দিন সকালে হোক, বিকালে হোক, অথবা তারপরের দিন হোক, আমাদেরকে যেন একটু সময় দেন। বিএনপির একটি টিম ওনার সাথে দেখা করতে চান আমাদের বক্তব্যগুলো। তো বিএনপির মতো একটা রাজনৈতিক দল যদি সাক্ষাৎকার 5 দিনেও না পায়, 6 দিনেও না পায়, সেটা বেশি দুঃখজনক। যাতেই বোঝা নেন সম্পর্ক কীরকম যাচ্ছে। আমরা সরকারকে সহযোগিতা করতে চেয়েছি সব সময়, কিন্তু সরকারেরই কোনো মহল তারা বিএনপিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। সমস্ত কর্মকাণ্ডে আমরা দেখেছি, এবং আরেকটি রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে বলতে গেলে।
করিডোর, চট্টগ্রাম বন্দর, নির্বাচন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান তার অবস্থান পরিষ্কার করেছেন। আগ্রহ প্রকাশ করেছেন আগামী জানুয়ারিতে নির্বাচিত সরকারের সাথে কাজ করার। সেনাপ্রধানের এমন অবস্থানকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ইতিবাচক বলে মনে করছে বিএনপি। সেনাপ্রধান তার আইনি এখতিয়ারের মধ্যে থেকে অফিসারদেরকে অ্যাড্রেস করতে পারেন, বিভিন্ন বিষয়ে কথা বলতে পারেন, সেটা আমরা সমর্থন করি। তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা উচিত। সেই কথা উনি জানুয়ারি মাসেও বলেছেন বা তার আগেও বলেছেন। তখন তো এই বিষয় নিয়ে এত বিতর্ক হয়নি। তো সেনাবাহিনী তো অনির্দিষ্টকালের জন্য মাঠে থাকতে পারে না। এটা তো আমাদের জন্য একটা ভালো দিক যে বাংলাদেশের সেনাবাহিনী ডেমোক্রেসিতে ফিরতে চান যথাশীঘ্র সম্ভব। আর আমরা সিভিলিয়ানরা কি সেটা চাই না? উনি দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার মতো কোনো কর্মকাণ্ড করতে দেবেন না বলেছেন, সেটা তো ঠিকই আছে। আমরা ওনার বক্তব্যকে এই বিষয়গুলোতে সমর্থন করি। এই জন্যই করি যে বাংলাদেশের সেনাবাহিনী গণতন্ত্রের উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে। বিএনপি মনে করে ডক্টর ইউনূসকে গোষ্ঠীগত স্বার্থের জন্য কিছু ব্যক্তি দীর্ঘমেয়াদী ক্ষমতা রাখার তৎপরতা চালাচ্ছে। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের পদক্ষেপ তার নমুনা বলে মনে করে দলটি। সরকারের ভিতরে এবং বাইরে কয়েকটি চক্র আছে যারা নির্বাচন চায় না। কেউ কেউ চাইলেও অনেক বিলম্বিত নির্বাচন চায়, তাতে তাদের অনেক স্বার্থ থাকতে পারে। আমরা আরও কয়েকদিন দেখব সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার যদি সুদৃঢ়োদয় হয় ভালো, তা না হলে আমরা আমাদের পন্থা বেছে নেব। সালাউদ্দিন আহমদ কথা বলেন ইশরাকের শপথ আর তার সমর্থকদের কয়েকদিনের টানা আন্দোলন নিয়েও। ওনারা বলছেন যে যমুনা ঘেরাও হচ্ছে, অমুক হচ্ছে, সমুক হচ্ছে। সেই সংস্কৃতি তো ওনারা সৃষ্টি করেছেন, ওনারা অ্যালাউ করেছেন ইতিপূর্বে আরেকটি রাজনৈতিক দলকে এই কার্য করার জন্য। সুতরাং যথাসময়ে যা করা দরকার সেটা না করে চাপের মুখে দাবি মেনে নেওয়ার যে একটা সংস্কৃতির ওনার সৃষ্টি করেছেন, সেই জন্য তো এই সরকারই দায়ী। সরকার বিষয়ে শীঘ্রই যুগপৎ আন্দোলনের শরিকদেরও বিএনপির অবস্থান জানানো হবে বললেন সালাউদ্দিন আহমদ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। তুরাগ, বুড়িগঙ্গা সহ ঢাকার 4 নদী দখল দূষণ থেকে রক্ষায় বিশ্বব্যাংক ও এডিবির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সরকার, জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে বাংলাদেশ প্রাণীবিদ্যা সমিতির 24তম জাতীয় সম্মেলনে এই তথ্য জানান তিনি। আমরা 24 তারিখে মধুপুরে যে ওইখানকার বন নির্ভর গারো সম্প্রদায়কে তাদের বিরুদ্ধে বন বিভাগের যে হয়রানিমূলক মামলাগুলো আছে সেগুলো প্রত্যাহারের ঘোষণা দেব। তাদের ভূমি অধিকার সেটেল করার প্রক্রিয়াটা শুরু করব। আমরা শালবন পুনরুদ্ধার করার কাজটা শুরু করে দিয়ে আসব এবং আমরা শালবনে ময়ূরটা কমিউনিটির সাহায্য নিয়ে। হেফাজত ইসলাম নারী বিদ্বেষী নয়, বরং তাদের ন্যায্য অধিকার দিতে চায়। রাষ্ট্র যদি নারীর ন্যায্য অধিকার পূরণ করতে না পারে সেই দায়িত্ব হেফাজত নেবে বলে মন্তব্য করে সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান। আগামী দিনগুলোতে প্রতিটি ঘরে ঘরে নারীর ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক সকল আন্দোলনগুলো আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা কখনো নারী বিদ্বেষী নয়। হেফাজতে ইসলাম নারীর ন্যায্য অধিকার চায়। ইসলামের দৃষ্টিতে যে অধিকার, সেই অধিকার বাস্তবায়িত করতে চায়। ঈদুল আজহার কেনাকাটা সারছেন রাজধানীবাসী। তাদের পছন্দের শীর্ষে যমুনা ফিউচার পার্ক। এ বিষয়ে আরো জানবো, এখন যুক্ত হচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, ঈদের তো বেশ কিছুদিন বাকি রয়েছে, এই মুহূর্তে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? শাওন, ক্রেতাদের ভিড় মোটামুটি শুরু হয়ে গিয়েছে, যদিও এই ঈদটি আসলে কুরবানির প্রতি বেশি মানুষ প্রাধান্য দেন, তবুও নতুন পোশাক, নতুন আনন্দ সেই জায়গাটিতে রয়েছে। সেই জায়গা থেকে আমি কিন্তু দেখতে পাচ্ছি আজকে ছুটির দিনে মোটামুটি দুপুরের পর থেকে মানুষের ভিড় কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং এখনও যে পরিমাণ মানুষ কিন্তু যমুনা ফিউচার পার্কে এসে তাদের পছন্দের পণ্যগুলো ঘুরে ঘুরে দেখছেন, সেই সংখ্যাটিও কিন্তু বেশ উল্লেখযোগ্য। এবং এরই মধ্যে কিন্তু বিভিন্ন স্টলে নতুন নতুন কালেকশন চলে এসেছে ক্রেতাদের জন্য এবং গত বছরে যে কালেকশনগুলো বা যেই পোশাক বা যে কোনো গহনা বলি বা যে কোনো প্রসাধনী বলি
গত বছর যেগুলো অনেক ট্রেন্ডিংয়ে ছিল, অনেক বেশি চাহিদা ছিল এবং এই বছরও সমানভাবে যেগুলো প্রাধান্য পাচ্ছে ক্রেতাদের কাছে, সেই কালেকশনগুলোও এবারে কিন্তু রাখার চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি। এবং ক্রেতাদের জন্য বরাবরই যেমনটি থাকে যমুনা ফিউচার পার্কে তাদের জন্য বিভিন্ন রকম মূল্য ছাড় রয়েছে, তাদের জন্য বিভিন্ন রকম নতুন নতুন কালেকশন আরও আসছে। তবে এখনও যেহেতু বেশ কিছুদিন বাকি আছে ঈদের, ফলে ক্রেতাদের সমাগম আরও বাড়বে, সেই সঙ্গে বিভিন্ন স্টলে কিন্তু আরও কালেকশনও বাড়বে। ঐশী, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর পল্লবীতে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই চক্রের মূল হোতা সহ 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার র্যাবের একটি দল রাজধানী সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং সিএনজি উদ্ধার করে। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম। এ সময় তিনি বলেন, 6-7 জনের একটি গ্রুপ সিএনজি ছিনতাইয়ের পরিকল্পনা করে। 15ই মে সন্ধ্যায় যাত্রী সেজে শ্যামলী থেকে তারা সিএনজিতে ওঠে, তারপর 60 ফিট হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে পল্লবী এলাকায় চালক আব্দুল মজিদ বাচ্চুকে হত্যা করে। এরপর পল্লবীতেই লাশ ফেলে পালিয়ে যায়। হত্যার পর সিএনজিটি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া গিয়ে 40,000 টাকায় বিক্রি করে। র্যাব জানায় এই ঘটনার মূল পরিকল্পনাকারী মুসা, সৌরভ ও ইয়াসিন। মাদকাসক্ত চক্রটি আগে থেকেই চুরি ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এদিকে সাভারের রং মিস্ত্রি শাহিন হত্যার ঘটনায় প্রধান আসামি মেহেদি হাসানকে একটি বিদেশি রিভলভার সহ গ্রেপ্তার করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে মাথায় গুলি চালিয়ে হত্যা করা হয় মেহেদিকে। মূল পরিকল্পনাকারী মুসা, সৌরভ এবং ইয়াসিন, যারা ব্রাহ্মণবাড়িয়াতে গত সপ্তাহে তাদের নানার বাড়িতে একসাথে মিলিত হয় এবং ইতিপূর্বে বিভিন্ন ধরনের ছোটোখাটো চুরি এবং ছিনতাইয়ের সাথে এরা সম্পৃক্ত ছিল। সেখানে তারা পরিকল্পনা করে যে যদি বড় কোনো ধরনের ছিনতাই বা চুরি করা যায় তাহলে বেশ কিছু টাকা পাওয়া যাবে এবং প্রাথমিকভাবে সেখান থেকেই তারা এই পরিকল্পনাটি গ্রহণ করে। লায়ন্স ক্লাব চিটাগং খাতুনগঞ্জ 56তম চার্টার নাইট অনুষ্ঠিত হয়েছে। নগরীর খুলশী এলাকায় ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও বছরব্যাপী কর্মপরিকল্পনা তুলে ধরেন কর্মকর্তারা। অনুষ্ঠানে লায়ন্স জেলা গভর্নর, প্রথম ভাইস গভর্নর, চার্টার চেয়ারম্যান সহ আরও অনেকে বক্তব্য রাখেন। সুবিধাবঞ্চিতদের চিকিৎসা সেবা দিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। নগরীর পাহাড়তলীতে একটি ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ক্যাম্পের আয়োজন করা হয়। শতাধিক মানুষকে চিকিৎসা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম আগামীতে অব্যাহত রাখার কথা জানান উদ্যোক্তারা।